আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের প্রধান উপদেষ্টা, সংকটের উদ্বেগ তুলে ধরতে সরকারি কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের প্রতি আহ্বান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মানুষ প্রকৃতিকে রক্ষার আহ্বান, সভ্যতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে পরিবেশবাদীদের দাবি। ব্যবসার নামে অপকর্ম বন্ধের ঘোষণা বাণিজ্য উপদেষ্টার, অর্থনীতির প্রাথমিক বিপদ সামলানো গেছে বললেন গভর্নর। এবং শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে 5 উইকেটের জয়, 2-1 ব্যবধানে সিরিজ আফগানিস্তানের, ওপেনার গুরবাজের 8ম ওয়ানডে সেঞ্চুরি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে সরকারি কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিদের জোর প্রচেষ্টা চালাতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের নেতৃত্বাধীন বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে আজারবাইজানের রাজধানীতে পৌঁছানোর পরপরই বাকুতে তিনি এ আহ্বান জানান। বাকুর একটি হোটেলে সমন্বয় সভায় বাংলাদেশ প্রতিনিধি দলকে তিনি বলেন, বাংলাদেশের প্রচেষ্টা হবে আমাদের উদ্বেগ এবং দাবিগুলো COP29 চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা। এর আগে স্থানীয় সময় বিকেল 5টা 15 প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাকুতে পৌঁছান। আজ COP29 মূল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মানুষ ও প্রকৃতি রক্ষার আহ্বান, এখাতে বিনিয়োগের প্রতিশ্রুতি এবং জলবায়ু অর্থায়নে গুরুত্ব দিয়ে আজারবাইজানের বাকুতে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। জলবায়ু বিপর্যয় থেকে কোনো দেশই মুক্ত নয় বলে সতর্ক করেছেন জাতিসংঘের শীর্ষ জলবায়ু কর্মকর্তারা। আর বেসরকারি অর্থায়ন ছাড়া পরিবেশ বান্ধব পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সম্মেলনের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোক্তার বাবায়েভ। আজারবাইজানের বাকু থেকে আলিমুল রাজির রিপোর্ট। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনে যোগ দিয়েছেন প্রায় 200 দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তারা। এবছরের সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হয়েছেন এবং প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার অঙ্গীকারও করেছেন। এমন বাস্তবতায় জলবায়ু সংকট নিরসন ও উন্নয়নশীল দেশগুলোর পরিবর্তন আনতে বেসরকারি খাত ছাড়া সমাধান নেই বলে জানিয়েছেন এবারের COP সভাপতি মোক্তার বাবায়েভ। বলেছেন, ব্যাপক অর্থ ছাড়ের পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। We must be totally honest. The UN Environmental Programme shows that current policies are leading us to 3 degrees of warming. These temperatures would be catastrophic for billions. They would threaten the existence of communities' representatives in this room. নানা অনিশ্চয়তা থাকলেও এবারের সম্মেলন নিয়ে আশাবাদী অংশ নেওয়া দেশ ও পরিবেশবাদী সংগঠনগুলো। বাংলাদেশ আমরা তো সবসময় আমরা ভালনারেবল কান্ট্রি হিসাবে আমাদের এক্সপেকটেশন অনেক, এবং সেখানে আমাদের লস অ্যান্ড ড্যামেজ, আমাদের মিটিগেশন ব্যাপারটা আমরা সবসময় জোর দিই। এবার দেখি আমরা আমাদের কী ধরনের প্রাপ্তি হয়। আগামী 2 সপ্তাহ এই সম্মেলন চলবে, সুতরাং এটা আর কয়েকদিন পরে বোঝা যাবে কোন দিকে যাচ্ছে ডিসিশনগুলো। সবার মধ্যে একটা অন্য ধরনের উৎসাহ, যেটা যে প্রফেসর ইউনূস আসছেন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে যোগ দিতে। তো এটা কিন্তু আমরা বাংলাদেশিরা যেমন আমরা
এটাকে খুব পজিটিভভাবে দেখছি এবং বিশ্বের অন্যান্য দেশগুলোও কিন্তু বাংলাদেশকে কিন্তু একটা মর্যাদাপূর্ণ আসনে তারা দেখছেন যে একজন নোবেল লরিয়েট যে সরকার প্রধান হিসাবে আসছেন এখানে। আশা করি প্রফেসর ইউনূস যখন থাকবেন এখানে, যে কয়দিনই থাকবেন, তাতে একটা ভালো কিছু হবে আমার ধারণা, এবং ভালো কিছু আশা করতে পারি আমরা। দরিদ্র দেশগুলো জলবায়ু অর্থায়ন বর্তমানে প্রায় 100 বিলিয়ন থেকে 2035 সালের মধ্যে প্রতি বছর 1 ট্রিলিয়নে উন্নীত করতে চায়। যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে উন্নত দেশগুলোর জন্য এই লক্ষ্য পূরণ কঠিন হতে পারে। পরিস্থিতি বলছে সভ্যতা রক্ষায় শুধু অভিযোজনই নয়, দরকার নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ। আর সেজন্যই ন্যায্যতার ভিত্তিতে সমন্বিত উদ্যোগে জোর দিয়েছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশাপাশি পরিবেশবাদীরা। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। জলবায়ু সম্মেলনের মূল ফটকের বাইরে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ সহ সভ্যতা রক্ষার কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। শুধু আলোচনা নয়, এ বিষয়ে দ্রুত উদ্যোগের দাবিও জানিয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। উদ্বোধনী অনুষ্ঠান যখন শুরু হচ্ছিল ঠিক তখনই সম্মেলন চত্বরের বাইরে বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশের পরিবেশবাদীরা। সে সময় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি জানান তারা। It's a way for global warming and its solution. So we want to promote veganism. So here we are, we haven't reduced those emissions, and 2030 is happening very quickly. Protect this earth from pollution, reduce the use of plastic, and minimize your urban dreams, and protect this earth from pollution, climate change crisis, and global warming. We want to be here to promote veganism and make a peace for all the beings, including animals. আগামীর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। প্রতি বছরেই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যখন শুরু হয়, যেমন হলের ভিতরেও নানা বিষয় নিয়ে আলোচনা হয়, নানা ধরনের নেগোসিয়েশন হয়, পাশাপাশি ফটকের বাইরে, মেইন দরজার বাইরে কিন্তু নানা পরিবেশবাদীরা নানা বিষয় নিয়ে তারা এগিয়ে আসেন এবং তুলে ধরেন একটা প্রেশার ক্রিয়েট করার জন্য। যারা ভেগান, তাদের ব্যাপারটি হচ্ছে যে তারা বলছেন যে যদি আমরা সবাই ভেগান হয়ে যাই তাহলে কার্বন ইমিশন এমনিই কমে আসবে, যেটা একটা ভালো উদ্যোগ। এবং এই ধরনের নানা বিষয় নিয়ে যখন আমরা এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের মূল ভবনের বাইরে যখন নানা অ্যাক্টিভিটিস দেখি, তখন কিন্তু মানুষের একটা যে এই ব্যাপার নিয়ে একটা প্রচুর চিন্তা আছে সেটা কিন্তু বোঝা যায়। তারা সহজে কিভাবে থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই ব্যাপারটিও কিন্তু তুলে ধরছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন শুধু আলোচনা সমালোচনা নয়, প্রয়োজন কার্যকরী পদক্ষেপ। আজারবাইজানের বাকু থেকে মেহেদী হাসান, চ্যানেল আই। আওয়ামী লীগ নেতা সাবেক 2 সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনা 1 আসনের আলোচিত আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামি শম্ভু। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আর সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার হন নরসিংদী 3 আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মোল্লা। তাকে রাজধানীর আসাদ গেট থেকে সেনাবাহিনীর সহায়তায় মোহাম্মদপুর থানায় নেওয়া হয়। সিরাজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে নারায়ণগঞ্জে 2টি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যবসার নামে অপকর্ম বন্ধ করার ঘোষণা দিয়েছেন নতুন বাণিজ্য উপদেষ্টা হওয়া শেখ বশির উদ্দিন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন অর্থনীতির প্রাথমিক বিপদ সামলানো গেছে। রাজধানীতে এক অর্থনৈতিক সম্মেলনে আলোচকরা আরও বলেন, বর্তমান সরকারকে রাজনৈতিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মাসরুর শাকিলের রিপোর্ট। দৈনিক বণিক বার্তার আয়োজনে বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময় নিয়ে অর্থনৈতিক সম্মেলন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের অর্থনীতির ক্ষত সারিয়ে ওঠার উপায় বলেন আলোচকরা। মূল্যস্ফীতি বহু কারণের সৃষ্টি হয়। মূল্যস্ফীতির অন্তত 10টা থেকে 18টা কারণ আছে। এর ভিতরে একটা হলো বেশি করে মুদ্রা সরবরাহ যদি করে মূল্যস্ফীতি বাড়ে। এখন যদি আপনি মূল্যস্ফীতি কমাইতে গিয়া এমন এক মুদ্রানীতি ফলো করবেন যেটা সমাজের সমস্ত অর্থনীতিকে গলা টিপে ধরবে,
সেটা কোনো মুদ্রানীতি বলে আমার কাছে বিশ্বাস হয় না। আপনার দায়বদ্ধতা না থাকে, আপনার জবাবদিহিতা না থাকে, আপনি বারবার তাদের কাছে যেতে না হবে, কোনো কিছু কাজ করবেন না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন যে যত রিফর্মস করবেন, যত রিফর্মসের আলাপ করবেন, এগুলো একটা সময়ে যার যার সুবিধা মতো এই রিফর্ম চলে যাবে। সো অনলি ওয়ে টু ডু ইট ইজ থ্রু ডেমোক্রেটিক প্রসেস। আমি যেটা বলেছি, ইকোনমিতে গণতন্ত্রায়ন করতে হবে। 5ই আগস্ট যখন সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হয়, তখন কিন্তু প্রচণ্ড একটা ঐক্যের একটা মুড তৈরি হয়েছিল এবং সেটা আছে। ঐক্যবদ্ধ, সবাই ঐক্যবদ্ধ ছিল, শুধুমাত্র যারা ক্ষমতা হারিয়েছে তারা ছাড়া। কিন্তু এই ঐক্যবদ্ধ মানসিকতাটা ধরে রাখাটা খুব জরুরি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থনীতির প্রাথমিক বিপদ সামলে নেওয়া গেলেও মূল্যস্ফীতি কমাতে আরও সময় দিতে হবে। আমরা কিন্তু কোনো বিজনেস প্রতিষ্ঠান সরকারিভাবে কোনো বন্ধ করার চেষ্টা করা হয়নি। কোনো ব্যাংক অ্যাকাউন্ট যেটা কোনো বিজনেস প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, সেটাকে কিন্তু আমরা ব্লক করি নাই, সেটা কমপ্লিটলি ওপেন আছে। দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের জীবনকে আরেকটু সহজ করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, বললেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা দুজনেই। মূল্যস্ফীতির যে সমস্যাটা, আই থিঙ্ক আমার ধারণা মূল্যস্ফীতির ব্যাপারটাতেও আমাদের একই ধরনের লিভার ইউজ করতে হবে। এই লিভার্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেটা আমদানি দিয়ে, স্থানীয় উৎপাদন দিয়ে, মানে অ্যাক্সেস টু মার্কেট, টাইম টু মার্কেট, এই জিনিসগুলোকে এবং অন্যান্য যত নিয়ামকসমূহ আছে, এই নিয়ামকসমূহগুলোকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি আইডেন্টিফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আশা করি যে একটা পরিবর্তন আমি দেখতে পাবো। আমাদের কারো কোনো এজেন্ডা নেই, আমাদের ব্যক্তিগত এজেন্ডা নেই, এজেন্ডা আছে দেশের স্বার্থ, সেটা হলো আমাদের এজেন্ডা। আমরা চেষ্টা করছি করতে। তবে আমি বলে রাখি, এখানে অনেক রাজনীতিবিদ আছে, আমরা উই উড লাইক টু লিভ এ ফুটপ্রিন্ট। আমরা যেটা করবো শর্ট টার্মে বা মিড টার্মে, ফুটপ্রিন্ট মানে ভবিষ্যতে যেন যে কোনো সরকারে আসে সেগুলো অ্যাটলিস্ট সেগুলি যেন তারা পারসু করে। আলোচকরা বলেন, সেবা ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে বৈষম্য দূর করতে সরকারকে কাজ করতে হবে, যাতে দিন শেষে মানুষ উপলব্ধি করতে পারে সরকার সাধারণ মানুষের জন্য। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজ। বিরতির পর আবার আমন্ত্রণ। গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় অন্তত 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। আলাউদা হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই হাসপাতালে আহতরা চিকিৎসা নিচ্ছিল। এছাড়া লেবাননের উত্তরাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় 14 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কজন। রিয়াদে বৈঠক শেষে আরব লীগের মহাসচিব আবুল ঘেইদ বলেছেন, গাজা এবং লেবাননে হামলার জন্য জাতিসংঘ সহ বিশ্ব সংস্থা থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানানো হবে। অন্যান্য দেশকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ না করারও আহ্বান জানানো হয়েছে আরব লীগের বৈঠকে। এবার কৃষি সংবাদ। নীলফামারী সৈয়দপুরে বাড়ির ছাদে বিভিন্ন রকমের ফুল গাছের পাশাপাশি অনেকেই শুরু করেছেন সমন্বিত কৃষি। ছাদ পরিণত হচ্ছে নিরাপদ ফসল আবাদের একখণ্ড জমিতে। পারিবারিক চাহিদার অনেকটাই যোগান দিচ্ছে এই ছাদ কৃষি। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের রিপোর্ট। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা শাহেদ লতিফ 2017 সালে অবসরের পর তার বাড়ির 3তলা ছাদে বিভিন্ন জাতের ফুলের গাছের পাশাপাশি রোপণ করেন আম ও পেয়ারার চারা। ভালো ফলন পাওয়ায় পর্যায়ক্রমে কলা, লেবু, মাল্টা ও ড্রাগন সহ বিভিন্ন ফল ও শাকসবজির আবাদ শুরু করেন তিনি। গেল বছর ছাদে যুক্ত করেছেন বস্তায় আদা চাষ। আমি খুবই আনন্দিত যে আমার পরিবারের লোকজন কীটনাশক ছাড়াই আমরা উৎপাদন করি আর কি। এখন আমি সব কাজ করে আমি একটু সঠিকভাবে আমি সুস্থ আছি। ছাদ কৃষিতে বিভিন্নভাবে সাহায্য করেন পরিবারের অন্য সদস্যরাও। সাধারণত আদা জমিতে হয়, কিন্তু আমার দাদু আদা বাসায় ছাদে লাগিয়েছে এবং বস্তার মধ্যে লাগিয়েছে। এই আদা একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছে। কারিগরি সহায়তা দিয়ে ইতিমধ্যে
100-রও বেশি ছাদ কৃষির উদ্যোক্তা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। নীলফামারী জেলা সৈয়দপুর উপজেলায় মাঠের পাশাপাশি ছাদ বাগানের মাধ্যমে কৃষি সম্প্রসারণের কাজ চলছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পরামর্শ সেবা সহ উপকরণ সেবা সহায়তাও দেওয়া হয়। ভবন মালিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করলে অনেকেই ছাদ কৃষিতে এগিয়ে আসবে বলেছেন সংশ্লিষ্টরা। নীলফামারী থেকে আনোয়ারুল আলম, চ্যানেল আই। দর্শক দেখছিলেন নিটল টাটা কৃষি সংবাদ। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ুর বিরূপ প্রভাবে একদিকে খরা, অন্যদিকে অধিক বৃষ্টিপাতে ব্যাহত হচ্ছে মৌলভীবাজারের চায়ের উৎপাদন। বিগত বছরগুলোতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও চলতি বছর চায়ের উৎপাদনে নেই কাঙ্ক্ষিত ফলন। উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই শিল্পের সাথে জড়িতরা। এম এ সালামের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের বাস্তবতায় 150 বছরের ঐতিহ্যবাহী চা শিল্পে জড়িয়ে লাখো মানুষের জীবন জীবিকা। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু অভিঘাতে হুমকিতে বিপুল রপ্তানি আয় বয়ে আনা এই খাত। বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের তারতম্যে সময় মতো গাছে কুড়ি না আসায় প্রভাব পড়েছে উৎপাদনেও। কমলে তো আমাদেরও লস, আবার কোম্পানিরও তো লস। তখন কি করব? যেভাবে টাকা পাইছি আমরা ওইভাবে এবার টাকা পাইছি না। পাতিও কম, আর পানি বৃষ্টি যেমন রোদও তেমন। গতবারে অনেক পাতি পাইছিলাম, এবারে পাতি নাই। এবারে আমরাও লস, কোম্পানিরও লস। পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই দরকার, কিন্তু এবছর এটা আমরা ঠিকভাবে পাইনি। তার জন্য আমরা এখন প্রায় 10% বিহাইন্ড রয়েছি। বেশিরভাগ চা বাগানি আমাদের কষ্ট প্রোডাকশনের চেয়ে নিম্ন দামে বিক্রি করতে হচ্ছে তাদের চা। কারণ অনাবৃষ্টি, অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার তা 10 থেকে 12% গত বছর থেকে কমেছে। এবং এই মুহূর্তে যদি আমরা এটার দিকে শ্রমিক, মালিক এবং সরকার তিন পক্ষ যদি বইয়া এটা চিন্তা না করা যায় যে বাগানগুলো রক্ষার লাগে, তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য। যে উৎপাদন করার মতো সক্ষমতা ছিল সেই সক্ষমতা কিন্তু শ্রমিকরা হারিয়ে ফেলতেছে। আর সে শ্রমিকরা যদি এই উৎপাদন না করতে পারে তাহলে মালিকরাও কিন্তু ভাড়া পড়তেছে। এদের কাছে মজুরি দিতে পারে না, বোনাস দিতে পারে না, এরিয়া দিতে পারে না, বিভিন্ন ধরনের। আমরাও কিন্তু বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কিন্তু মালিকদের সাথে দর কষাকষি করতে পারি না। এই অবস্থায় চায়ের দাম বৃদ্ধির শঙ্কা সংশ্লিষ্টদের। এবছর অতিবৃষ্টি এবং খরার জন্য চায়ের উৎপাদন অনেকটাই ব্যাহত হয়েছে। সুতরাং এবার আমার মনে হয় যে লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে না। এর কোয়ালিটি যদি বৃদ্ধি করা না যায় তাহলে দামও বেশি বাড়বে না। দেশের 168টি চা বাগানের মধ্যে 92টি অবস্থিত মৌলভীবাজারে। গুণে মানে ভালো হওয়ায় এই জেলার চায়ের চাহিদা দেশ জুড়ে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চা উৎপাদিত হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। শেষ করার আগে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের প্রধান উপদেষ্টা, সংকটের উদ্বেগ তুলে ধরতে সরকারি কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের প্রতি আহ্বান। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব থেকে মানুষ প্রকৃতিকে রক্ষার আহ্বান, সভ্যতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে পরিবেশবাদীদের দাবি। ব্যবসার নামে অপকর্ম বন্ধের ঘোষণা বাণিজ্য উপদেষ্টার, অর্থনীতির প্রাথমিক বিপদ সামলানো গেছে বললেন গভর্নর। এবং শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে 5 উইকেটের জয়ে 2-1 ব্যবধানে সিরিজ আফগানিস্তানের, ওপেনার গুরবাজের 8ম ওয়ানডে সেঞ্চুরি। দর্শক, চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।